আসসালামু আলাইকুম। টুডে নিউজ এনকের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছার সাথে আছে আমি নজরুল খান। পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে আসল যে কারণ, সারা বিশ্বে প্রজনন হার ক্রমেই হ্রাস পাচ্ছে। যতটা কমবে বলে অনুমান করা হয়েছিল তার চাইতেও দ্রুত কমছে। চীনে জন্মহার হ্রাসের আগে সব রেকর্ড ছাড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকা জুড়ে একের পর এক দেশে জন্মের হার পূর্বাভাসের তুলনায় অনেক নেমে গিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় জন্মহার প্রত্যাশার চেয়ে বেশ নাটকীয় হারে কমছে। মানুষ শুধু আগের চাইতে কম সন্তান ধারণ করছে তাই নয়, একই সাথে বিশ্বের প্রায় প্রতিটি দেশে অনেকেই এখন আর সন্তান নিচ্ছে না। ইসাবেলের বয়স যখন 30-এর কোঠায় শুরুর দিকে, তখন তার একটি বাজে ধরনের বিচ্ছেদ হয়। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর মা হতে চান না। এরপর তিনি মা হতে অনাগ্রহী নারীদের নিয়ে নানকা মাদ্রেস নামে একটি অ্যাডভোকেসি গ্রুপ প্রতিষ্ঠা করেন। জীবনে এমন একটা সিদ্ধান্ত বেছে নেওয়ার জন্য তিনি প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়েন। শুধুমাত্র তার দেশ কলম্বিয়াতে নয়, বরং তার এর বাহিরেও তিনি নানাভাবে সমালোচিত হন। তিনি বলেন, আমি যে কথাটি সবচেয়ে বেশি শুনি তা হলো, আপনি এই সিদ্ধান্তের জন্য একদিন পস্তাবেন, আপনি স্বার্থপর, আপনি যখন বুড়ো হবেন তখন কে আপনার যত্ন নেবে। ইসাবেলের জন্য সন্তানহীন জীবন কাটানো তার নিজস্ব সিদ্ধান্ত। অনেকের জন্য এটি শারীরিক বন্ধ্যাত্বের ফলাফল। শুধুমাত্র শারীরিক সক্ষমতা না থাকায় অনেক মানুষ সন্তানহীন জীবন কাটায়। আবার কারো কারো সন্তানহীনতার পেছনে অন্য অনেক কারণ বা বেশ কয়েকটি কারণের সমষ্টি দায়ী হতে পারে, যার ফলে একজন ব্যক্তির আগে যেখানে সন্তান ধারণের ইচ্ছা ছিল, পরে তা আর থাকে না, যাকে সমাজবিজ্ঞানীরা সামাজিক বন্ধ্যত্ব হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা সন্তান নিতে চাইলেও তাদের সেই সক্ষমতা নেই, বিশেষ করে নিম্ন আয়ের পুরুষদের। নরওয়েতে 2021 সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে গত 5% পুরুষ সবচেয়ে কম আয় করেন। তাদের মধ্যে সন্তানহীনতার হার অন্তত 72%। অন্যদিকে সর্বোচ্চ 5% উপার্জনকারীদের মধ্যে সন্তানহীনতার হার মাত্র 11%। তবে এই ব্যবধান গত 30 বছরে প্রায় 20% বেড়েছে। রবিন হার্ডলির বয়স যখন 30-এর কোঠায়, তখন তিনি বাবা হতে প্রবল আগ্রহী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে যাননি, তবে উত্তর ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তিনি টেকনিক্যাল ফটোগ্রাফার হিসেবে চাকরি করতেন। তার বয়স যখন 20 বছরের কোঠায়, তখন তিনি বিয়ে করেছিলেন এবং বিবাহ বিচ্ছেদের আগে তার স্ত্রীর সাথে একটি সন্তান নেওয়ার প্রচেষ্টা করেছিলেন। তবে তিনি বন্ধকের দেনায় জড়িয়ে পড়ে অর্থ পরিশোধ করতে তিনি এতটাই হিমশিম খেয়েছেন যে নতুন করে কোনো সম্পর্ক করার সামর্থ্য তার ছিল না। অন্যদিকে তার বন্ধু এবং সহকর্মীদের অনেকেই বাবা হয়ে যেতে দেখে তার মধ্যে এক ধরনের শূন্যতার অনুভূতি জন্ম নেয়। বাচ্চাদের জন্মদিনের কার্ড বা নতুন বাচ্চাদের জিনিসপত্র দেখেই আমার মনে হতো আমি কারো বাবা নই এবং আমি বাবা হতে চাই না। এর সাথে অনেক কষ্ট জুড়ে আছে, তিনি বলেন। নিজের এই অভিজ্ঞতা থেকে তিনি পুরুষদের সন্তানহীনতার বিষয়ে একটি বই লিখতে অনুপ্রাণিত হন। যখন তিনি বইটি লিখেছেন, তিনি বুঝতে পেরেছিলেন যে প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে এমন নানান কিছু সম্মুখীন হয়েছিলেন তিনি। এর মধ্যে রয়েছে অর্থনীতি, জীববিজ্ঞান, নানা ঘটনা প্রবাহ, যাদের সাথে সম্পর্ক করেছেন। তিনি লক্ষ্য করছেন যে বার্ধক্যে এবং প্রজনন বিষয়ে তিনি যা কিছু পড়েছেন তার বেশিরভাগই সন্তানহীন পুরুষদের কথা অনুপস্থিত। জাতীয় পরিসংখ্যানেও তার জায়গা হয়নি। সামাজিক বন্ধ্যত্ব বৃদ্ধি। সামাজিক বন্ধ্যত্বের বিভিন্ন কারণ রয়েছে। সন্তান ধারণের জন্য সম্পদের অভাব বা সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে দেখা না হওয়া। কিন্তু এর মূলে অন্য কিছু রয়েছে বলে মনে করেন ফিনল্যান্ডের পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের একজন সমাজবিজ্ঞানী ও জনসংখ্যাবিদ অ্যানা রডকিস। তিনি 20 বছরেও বেশি সময় ধরে ইউরোপের এবং ফিনল্যান্ডের ফার্টিলিটি ইন্টেনশন বা প্রজননের উদ্দেশ্যে নিয়ে গবেষণা করছেন। আমরা সন্তান ধারণের বিষয়টিকে যেভাবে দেখি তাতে তিনি বড় ধরনের পরিবর্তন দেখছেন। এশিয়ার বাইরে ফিনল্যান্ডে সন্তানহীনতার হার সবচেয়ে বেশি, অথচ ফিনল্যান্ড তাদের কমতে থাকা জন্মহারের সাথে লড়াই করতে 1990 থেকে 2000 এর দশকের গোড়ার দিকে শিশু বন্ধন নীতি প্রণয়ন করে, যেটি কিনা বিশ্বের অন্যতম শিশু বন্ধন নীতি হিসেবে স্বীকৃত। এখানে বাবা মায়ের ছুটিতে উদারনীতি নিশ্চিত করা হয়েছে। শিশুর যত্ন যতটা সম্ভব সাশ্রয়ী করা হয়, নারী পুরুষরা যেন ঘরের কাজে সমানভাবে অংশ নিতে পারে তা নিশ্চিত করা হয়। এরপর
2010 সাল থেকে দেশটিতে শিশু জন্ম হার প্রায় 1/3 হ্রাস পায়। অধ্যাপক রডকিস বলছেন যে বিয়ের মতো সন্তান ধারণকে একসময় জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হতো। কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই বিয়ে করে দ্রুত সন্তান নিয়ে নিতেন, কিন্তু আজকাল বিষয়টি উল্টো হয়ে গিয়েছে। এখন সবাই জীবনের অন্যান্য লক্ষ্যগুলো অর্জনের পর সন্তান ধারণের কথা ভাবেন। মিস্টার রডকিস ব্যাখ্যা করেন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মনে করে যে একটি সন্তান হলে তাদের জীবনে অনিশ্চয়তা যোগ হবে। ফিনল্যান্ডে তিনি দেখেছেন যে সবচেয়ে ধনী নারীদের নিজেদের ইচ্ছার বাইরে সন্তানহীন হওয়ার আশঙ্কা কম, অর্থাৎ তাদের ইচ্ছা আছে সন্তান নেওয়ার কিন্তু পারছে না। এমনটা বেশি হয় না, তারা সন্তানহীন হওয়ার সিদ্ধান্ত নিজ ইচ্ছাতেই না। অন্যদিকে নিম্ন আয়ের পুরুষদের অনিচ্ছা সত্ত্বেও সন্তানহীন অবস্থাতেই থেকে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। অতীতের সাথে বর্তমানে ঠিক এই জায়গাতেই বড় পরিবর্তন দেখা গিয়েছে। আগে দরিদ্র পরিবারের লোকেরা খুব দ্রুত পরিণত হয়ে উঠতেন, তার আগে ভাগেই পড়ালেখা শেষ করে চাকরি করতেন এবং অল্প বয়সেই পরিবার শুরু করতেন। পুরুষতত্ত্বের সংকট পুরুষদের জন্য সন্তান নেওয়ার সম্ভাবনা কমিয়ে দেওয়ার পেছনে আর্থিক অনিশ্চয়তার একটি বড় প্রভাব হিসেবে কাজ করে। একে সমাজবিজ্ঞানীরা দ্য সিলেকশন এফেক্ট বা বেছে নেওয়ার প্রভাব বলে থাকেন, যেখানে নারীদের সঙ্গী বেছে নেওয়ার সময় একই সামাজিক শ্রেণী বা তার চেয়ে উঁচু শ্রেণীর কাউকে খুঁজে থাকেন। আমি বুঝতে পারি যে আমি আমার আওতার বাইরে হাতড়ে বেরিয়েছিলাম, বলেন রবিন হ্যাডলি। তার সম্পর্ক 30-এর কোঠায় বেড়ে গিয়েছিল। তিনি বলেন, আমার মনে হয় আমার এই অবস্থার জন্য বেছে নেওয়ার প্রভাব একটি বড় কারণ হতে পারে। প্রায় 40 বছর বয়সে তার বর্তমান স্ত্রীর সঙ্গে তার দেখা হয়। এই নারী তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে এবং পিএইচডি ডিগ্রি অর্জনে সাহায্য করছেন। সে না থাকলে আমি এখন যেখানে আছি সেখানেই থাকতাম না। যখন তারা সন্তান ধারণের কথা ভাবছিলেন তখন তাদের বয়স 40-এর কোঠায় এবং অনেক দেরি হয়ে গেছে। বিশ্বব্যাপী 70% দেশে নারীরা শিক্ষা দীক্ষায় পুরুষদের ছাড়িয়ে গেছে, যাকে দ্য মেটিং গ্যাপ বা সঙ্গমের ব্যবধান বলে অভিহিত করছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী মার্সিয়া ইনহর্ন। ইউরোপে এখন একটি বড় সংখ্যক পুরুষ আর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিচ্ছেন না, তাদের এই নিঃসন্তান হওয়ার আশঙ্কা বেশি। একটি অদৃশ্য জনগোষ্ঠী। বেশিরভাগ দেশে পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে তেমন তথ্য উপাত্ত নেই, কারণ তারা জন্ম নিবন্ধন করার সময় শুধুমাত্র মায়ের প্রজননের ইতিহাস নিয়ে থাকে। এর মানে নিঃসন্তান পুরুষদের জন্য কোনো স্বীকৃত ক্যাটাগরি নেই। অবশ্য কিছু নর্ডিক দেশ বা বাবা মা দুজনের প্রজননের ইতিহাস নিয়ে থাকে। নরওয়েজিয়ান সমীক্ষা দেখা গেছে যে ধনী ও দরিদ্র পুরুষদের মধ্যে সন্তান জন্মদানের ব্যাপক বৈষম্য রয়েছে। বলা হচ্ছে অগণিত পুরুষ সন্তান গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুরুষদের স্বাস্থ্য এবং প্রজনন বিশেষজ্ঞ ভিনসেন্ট স্ট্রপ বলছেন, জন্ম হার হ্রাসে পুরুষদের ভূমিকা প্রায়শই উপেক্ষিত থাকে। তিনি প্রজনন ক্ষমতা হ্রাসের পেছনে পুরুষদের অস্বস্তি বোধের বিষয়ে জানতে বেশ আগ্রহী স্ট্রপ। এই বোধ তরুণদের মধ্যে বেশ দেখা যায়, কেননা বর্তমান সমাজে একদিকে যেমন নারীদের ক্ষমতায়ন হচ্ছে, সেই সাথে পুরুষত্ব ও পুরুষদের থেকে প্রত্যাশার বড় ধরনের পরিবর্তন এসেছে। একে পুরুষত্বের সংকট হিসেবেও উল্লেখ করা হয়েছে এবং অ্যান্ড্রু টেইট এর মতে ডানপন্থী নারীবাদ বিরোধবাদী জনপ্রিয়তার কারণে বিষয়টি আরও বেশি লক্ষ্য করা যায়। স্টপ বিবিসিকে বলছেন, যেসব পুরুষদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের অবস্থা আগের দশকের পুরুষদের তুলনায় অনেক খারাপ। অনেক উচ্চ এবং মধ্যম আয়ের দেশে প্রযুক্তিগত অগ্রগতির কারণে হাতে কলমে করা কাজগুলোর মূল্য কমে গিয়েছে। ফলে যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের পরিস্থিতি বেশ অনিরাপদ হয়ে পড়েছে। যাদের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে এবং যাদের নেই তাদের মধ্যে ব্যবধানও অনেক বেড়ে গিয়েছে। এই কারণে পুরুষদের সাথে নারীর সঙ্গমের ব্যবধানও বেড়ে গিয়েছে, যা পুরুষদের স্বাস্থ্যের উপর বেশ বড় ধরনের প্রভাব ফেলছে। মাদকের অপব্যবহারে বিশ্বব্যাপী বেড়েছে এবং প্রজননের বয়সে থাকা পুরুষদের মধ্যে এই হার সবচেয়ে বেশি, যা আফ্রিকায় হোক বা দক্ষিণ কিংবা মধ্য আমেরিকায়। সামাজিক এবং শারীরিক সক্ষমতার উপর এই সব কিছু বড় ধরনের প্রভাব আছে। আমি মনে করি এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সাথে প্রজননের একটি যোগসূত্র আছে, তিনি বলেন, এবং এটি পুরুষদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর মৌলিক প্রভাব ফেলতে পারে। অবিবাহিত পুরুষদের সাধারণত বিবাহিত ও সঙ্গী সহ পুরুষদের তুলনায় স্বাস্থ্য খারাপ হয়। স্টপ বলছেন, কি করা যায়? স্টপ এবং হ্যাডলি দেখছেন
যে প্রজনন নিয়ে সব ধরনের আলোচনায় শুরু হয় শুধুমাত্র নারীকে ঘিরে, এবং জন্মহার বাড়াতে এবং নীতিগুলো প্রণয়ন করা হয়, সেগুলো ডিজাইনও করা হয় অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ পুরুষদের বাদ দিয়ে। স্টাবের মতে আমাদের উচিত হবে প্রজননকে পুরুষের স্বাস্থ্য সমস্যা হিসেবেও বিবেচনা করা এবং বাবাদের যত্ন নেওয়ার সুবিধা নিয়েও আলোচনা করা উচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতি 100 জনের মধ্যে একজন পুরুষ সন্তানের দেখাশোনা করার জন্য তাদের কর্মজীবনে বিরতি দেয়। নারীদের ক্ষেত্রে এই হার প্রতি 3 জনের মধ্যে একজন, তিনি বলেন। এ নিয়ে পাহাড় সমান প্রমাণ রয়েছে যে একটি শিশুকে লালন পালন করা পুরুষদের স্বাস্থ্যের জন্য ভালো। শুরুতে যারা কথা বলেছিলাম, সেই ইসাবেল তার সংস্থা নানকা মাদ্রেসের মাধ্যমে মেক্সিকোতে একটি বড় আন্তর্জাতিক ব্যাংকের কিছু প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। তারা তাকে বলছে যেসব নতুন বাবাকে 6 সপ্তাহের পিতৃকালীন ছুটির প্রস্তাব দেওয়া হয়েছে এবং পুরুষও তা গ্রহণ করেনি, তারা মনে করে যে এটি একজন নারীর কাজ। অন্তত দক্ষিণ আমেরিকার পুরুষরা তাই মনে করেন এবং তিনি বলেন, রবিন হ্যাডলি বলছেন, আমাদের আরও ভালো তথ্য দরকার। যতক্ষণ না আমরা পুরুষদের প্রজনন ক্ষমতার বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করব, তার আগ পর্যন্ত এটি তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলছে সেটা সম্পূর্ণরূপে বুঝতে পারব না। তথ্য উপাত্তের বাহিরে প্রজনন সংক্রান্ত সব আলোচনাতেই পুরুষ অনুপস্থিত, যেখানে কিনা নারীদের প্রজনন নিয়ে সচেতনতা দেখা যাচ্ছে। নারীদের প্রজনন ক্ষমতা বয়সের সাথে সাথে কমতে থাকে, এটি যে ভেবে বারবার বিষয় সেটাও নিয়ে সচেতনতা বাড়ছে, কিন্তু পুরুষদের প্রজনন ক্ষমতা নিয়ে এমন কোনো আলাপ হয় না। কিন্তু সত্যি হলো নারীদের মতো পুরুষদেরও একটি জৈবিক ঘড়ি আছে। হ্যাডলি বলছেন, গবেষণায় দেখা গিয়েছে যে 35 বছরের পরে শুক্রাণুর কার্যকারিতা কমতে থাকে। তার মতে এই অদৃশ্য গোষ্ঠীকে দৃশ্যমান করা সামাজিক বন্ধ্যাত্ব মোকাবেলার একটি উপায়। আরেকটি হতে পারে অভিভাবকদের সংজ্ঞা প্রসারিত করা। যেসব গবেষকরা সন্তানহীনতার কথা বিষয়ে মন্তব্য করছেন, তারা সকলেই একটি বিষয় আগ্রহের সাথে উল্লেখ করছেন যে সন্তানহীন লোকেরা এখনও শিশু লালন পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিহেভিয়ারালের ইকোলজিস্টরা একে অ্যাপোলারিং বলে জানিয়েছেন অ্যানা রডকিস। অ্যালোপ্যারেন্টিং হলো শিশুদের জন্মদাতা বাবা মা ছাড়া যখন অন্য কেউ তার যত্ন করে। সেটা শিশুর বেবি সিটার, পালক বাবা মা, দাদা দাদি হতে পারে। মানব বিবর্তনের বেশিরভাগ সময়ে একটি শিশুর এমন একাধিক পরিচর্যাকারী ছিল। ডক্টর হেডলি তার গবেষণায় যে নিঃসন্তান পুরুষের সাথে কথা বলছেন, তাদের মধ্যে একজনের সাথে তার স্থানীয় ফুটবল ক্লাবে নিয়মিত দেখা হতো। ওই ব্যক্তি এখন এমন এক পরিবারের কথা বলছেন যেখানে ছোট 2 ছেলের একটি স্কুল প্রজেক্টের জন্য দাদা দাদির প্রয়োজন ছিল, কিন্তু তাদের দাদা দাদি কেউই ছিল না। তখন ওই ব্যক্তি তাদের সারোগেট দাদা হিসেবে আবির্ভূত হন এবং ওই ঘটনার কয়েক বছর পরে ও শিশুরা তাকে ফুটবলে খেলতে দেখে, হাই দাদা বলে ডাক দেয়। এমন স্বীকৃতি পেয়ে আমার অসাধারণ লেগেছে, তিনি বলেন। আমি মনে করি বেশিরভাগ নিঃসন্তান পুরুষেরা আসলে এভাবে শিশুদের যত্ন নিয়ে থাকেন বা যত্ন নিতে পারদর্শী, কিন্তু তাদের এই বিষয়টি অদৃশ্য থেকে যাচ্ছে। অধ্যাপক রডকিস। জন্ম নিবন্ধনে এর প্রতিফলন না থাকলেও এটি সত্যিই জরুরি। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।